আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। শেখ হাসিনার পতনের সঙ্গে এই যে মেটিকুলাস ডিজাইনের সম্পর্ক, ইউনূসের সঙ্গে জামায়াতে ইসলামীর সম্পর্ক, এই পুরো বিষয়টা যে বাংলাদেশে আসলে 1971-এর ইতিহাসকে রিসেট করে 2024-কে প্রতিষ্ঠা করা এবং সেই প্রতিষ্ঠা করার মাধ্যমে জামায়াত শিবিরের রাজনীতিকে নেতৃত্বে নিয়ে আসা, ভোটের মাধ্যমে নয়, নির্বাচনের মাধ্যমে নয়, জনগণকে জানান দিয়ে নয়, একরকম গোপন একটা পরিকল্পনার মাধ্যমে এক সরকারের পতন ঘটিয়ে, আওয়ামী লীগ সরকারের পতন ঘটিয়ে জামায়াত শিবিরকে সামনে নিয়ে আসা, নেতৃত্বে নিয়ে আসা, একেবারে বাংলাদেশের সরকারের কেন্দ্রে নিয়ে আসা, ইউনূস সরকারের প্রধান নিয়ন্ত্রকে পরিণত করা, এটাও বাংলাদেশের মানুষ গ্রহণ করে নাই। কাজেই সাধারণ মানুষ নামানো জামায়াতে ইসলামী ছাত্র শিবিরের পক্ষে কোথাও সম্ভব না। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার ফাঁসির রায় হওয়ার পর একদিকে যেমন আন্তর্জাতিক বিভিন্ন সংগঠন নানা রকম প্রতিক্রিয়া জানাচ্ছে যে কি করে এত দ্রুত সময়ে, মানে রেকর্ড দ্রুত সময়ে এত বড় একটা রায় হতে পারলো, কেন বিবাদী পক্ষকে, কেন আসামি পক্ষকে আইনজীবী নিয়োগের সুযোগ দেওয়া হলো না, কেন আসামি পক্ষের আইনজীবী এমনকি ক্রস এক্সামিন, সাক্ষ্য প্রমাণ নিয়ে হাজির হওয়ার সুযোগ পেলেন না, যথেষ্ট প্রস্তুতির সুযোগ পেলেন না, এরকম নানা অভিযোগ যখন অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মতো প্রতিষ্ঠান তুলছে, হিউম্যান রাইটস ওয়াচের মতো প্রতিষ্ঠান তুলছে, আর পশ্চিমা নানা বিশ্লেষকরা তো বলছেনই যে এক প্রতিশোধমূলক বিচার কিনা তা নিয়ে দেশে বিদেশে প্রশ্ন উঠতে বাধ্য, তখন সরকারের সবচেয়ে বড় হতাশার জায়গা হয়ে উঠেছে ইউনূস সরকারের যে এই সময়ে, এমন একটা স্পর্শকাতর সময়ে তারা রেকর্ড সময়ে, মানে এত দ্রুততার সাথে শেখ হাসিনাকে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়ার যে রায় দিলেন, সেই রায়ের পর কেন সারা বাংলাদেশে একটা ধন্য ধন্য পড়ে গেল না, কেন সাধারণ মানুষের মধ্যে আনন্দ উচ্ছ্বাস দেখা গেল না, কেনই বা ইউনূস সরকারের রাজনৈতিক মিত্ররা আনন্দ মিছিলে দেশ সয়লাভ করে দিতে পারলো না। ইউনূস সরকারের তার রাজনৈতিক মিত্র, বিশেষভাবে বিএনপির সঙ্গে এখন একটা দূরত্ব আছে, কারণ নিশ্চয়ই লক্ষ্য করছেন বিএনপি প্রতিদিনই হতাশা, আতঙ্ক, নির্বাচন হবে কিনা ফেব্রুয়ারিতে তা নিয়ে দোলাচল, ট্রানজিশন পিরিয়ড, এরকম নানা শব্দ বলছেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীরও বলছেন, এমনকি ভার্চুয়ালি মিটিং এ যোগ দিয়ে তারেক রহমানও বলছেন। আর তারেক রহমানের দেশে ফেরাটাই তো একটা দোলাচল। কাজেই এই অবস্থায় বিএনপির পক্ষে ঠিক এখন আর এই মুহূর্তে ইউনূস সরকারের বা ইউনূসের সব কথায় তালি বাজানো একটু কঠিন হয়ে পড়ছে, মানে তাল মেলানোটা একটু কঠিন হয়ে পড়ছে। তো ইউনূস সরাসরি নির্ভর করেছিলেন যারা আদালতটা পরিচালনা করেছেন সেই রাজনৈতিক মিত্রদের ওপর, মানে জামায়াত শিবিরের রাজনীতির ওপর, জামায়াতের মিত্র দলগুলোর ওপর, এবং সে কারণে জামায়াতকে তিনি সেই গণভোট, তারপরে এর আগে গণভোট, জুলাই সনদের বাস্তবায়ন আদেশ কিভাবে হবে, এসব নিয়ে তখন থেকেই তিনি বলে রেখেছিলেন। আলাপটা এমন ছিল যে আপনারা সংগঠিত হন, সংখ্যায় বাড়েন এবং রাজধানীতে একটা শক্তি প্রদর্শনের, জনবল প্রদর্শনের জায়গায় যান এই বিচারের রায়ের আগে। এবং সে কারণেই কিন্তু সেই সেপ্টেম্বর অক্টোবর থেকে এই আমরা মাঠে নামলাম, এই আমরা গণভোট আদায় করে ছাড়বো, এই আমরা আনুপাতিক প্রতিনিধিত্ব আদায় করে ছাড়বো, এসব বলে বলে এক রকমের নিজের মিত্র সরকার ইউনূস সরকারের সঙ্গে জামায়াতে ইসলামী এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ, মামুনুল হকের খেলাফত মজলিস সহ 8 দল তারা রাজপথে থাকার ঘোষণা দিয়ে আসছিল এবং প্রায়শই বড় মিছিলও করছিল। তো ইউনূস সরকারের পরিকল্পনাটা ছিল, ডক্টর ইউনূসের পরিকল্পনাটা ছিল, এটা এক রকমের তারও তো একটা রাজনৈতিক প্রতিশোধের ব্যাপার যে শেখ হাসিনাকে তিনি একটা সারা দেশব্যাপী অপমানের কেন্দ্রে নিয়ে আসতে চান। এই স্বপ্ন থেকে তার প্রত্যাশা ছিল তার মিত্র রাজনৈতিক দলগুলোর কাছ থেকে যে শেখ হাসিনার বিচারের রায় হবে, ফাঁসির রায় হবে, সারা দেশে তারা আনন্দ মিছিল করবে, অন্তত রাজধানী জুড়ে তারা ব্যাপক আনন্দ মিছিল, জনসংখ্যা, মানে আনন্দ মিছিল নামে তো আর 25 জনকে 250 জন আর 2500 জনের মানে মিছিল করলে হবে না, আর 2500 জনের মিছিল করাও তো ভীষণ কঠিন। তো মানে একটা জনসমাগম, 1010 লোকের জনসমাগম বিভিন্ন শহরে শহরে তারা ঘটিয়ে ফেলতে পারে কিনা, তারা আনন্দের একটা বন্যা বইয়ে দিতে পারে কিনা, তারা 2024-এর জুলাই আগস্টে যেমন করেছিল তেমনি সাধারণ মানুষকে নামিয়ে আনতে পারে কিনা, যার মাধ্যমে বিশ্ববাসী দেখে যে 2024-এর জুলাই আগস্টের রক্তপাত আর সহিংসতার সকল দায় শেখ হাসিনার বলে বাংলাদেশের সাধারণ মানুষ মনে করছে। এবং সেই দৃশ্য দেখে তারা আর এই রায়ের মাধ্যমে বিভেদ উস্কে দেওয়া হলো, এই রায়ের মাধ্যমে বাংলাদেশের রাজনীতিকে আরো সহিংসতার দিকে ঠেলে দেওয়া হলো, এসব মন্তব্য না করে বাংলাদেশের মানুষের দীর্ঘ প্রতীক্ষিত বিচারের রায় আজ এসেছে এমন একটা মন্তব্যের দিকে, এমন একটা
দৃষ্টিভঙ্গির দিকে আন্তর্জাতিক সম্প্রদায়কেও নিয়ে যাওয়া সম্ভব হবে, এটা ছিল ইউনূসের পরিকল্পনা। এবং ডক্টর ইউনূসের এই পরিকল্পনার পেছনে সবসময় তার মাথায় কাজ করেছিল গণজাগরণ মঞ্চের বিষয়টা, যে এই যে সারা পৃথিবীতে ছবি ছড়িয়ে পড়লো যে শাহবাগে 1971 সালের যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে, সর্বোচ্চ শাস্তির দাবিতে, মানে কাদের মোল্লার যাবজ্জীবন হয়েছে, তো এর কেন সর্বোচ্চ শাস্তি হচ্ছে না যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে, সেই দাবিতে নেমে এলো লাখো লাখো মানুষ। এবং সেখানে সাধারণ মানুষ, নারী, পুরুষ, শিশু, বৃদ্ধ সবাই দিনের পর দিন বসে আছে, গান গাচ্ছে, মোমবাতি জ্বালাচ্ছে। এই যে একটা দৃশ্যপট তৈরি করা, সেই দৃশ্যপটটা তৈরির স্বপ্ন ছিল ডক্টর মোহাম্মদ ইউনূসের। ডক্টর ইউনূস এমন আলাপও করেছিলেন জামায়াতে ইসলামী এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সঙ্গে তার সরকারের, এবং তার এমন আলাপচারিতাও চলছিল যে শেখ হাসিনাকে নারী হিসেবে, তিনি একজন প্রবীণ মানুষ, প্রবীণ নারী, এমন কোন যুক্তি দেখিয়ে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে দিলে সেই যাবজ্জীবন কারাদণ্ডের পর রাস্তায় লোক নামিয়ে ফেলতে পারে কিনা জামায়াতে ইসলামী। মানে জামায়াতে ইসলামী সহ তার সমমনা দলগুলো এরপর যদি ওই রকম একটা দৃশ্যপট তৈরি করতে পারে যে শেখ হাসিনার ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই, এবং সেখানে সাধারণ মানুষ নেমে আসতে পারে, তাহলে তো মানে 40 না 42 দিনে আদালত হয়েছে, এটা নিয়ে কোনো মানে প্রশ্ন তোলে না আর আন্তর্জাতিক সম্প্রদায়, কিংবা প্রশ্ন তোলে না যে কিভাবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নাম দিয়ে দেশের সরকার প্রধানের বিচার হচ্ছে, একটা অধ্যাদেশের মাধ্যমে ট্রাইব্যুনাল আইন বদলে ফেলে, কিংবা কেনই বা যিনি আসামি তার একজন আইনজীবী নিয়োগের সুযোগ হলো না, অ্যাবসেন্সিয়ায়, অনুপস্থিতিতে বিচারের মাধ্যমে কি করে মৃত্যুদণ্ড দিয়ে দেওয়া হলো। এসব অযথা প্রশ্ন তাহলে আর ওঠে না, জনদাবির মুখে মৃত্যুদণ্ড হয়েছে, এই কথাটা তখন ইউনূস সাহেব দিকে দিকে বলতে পারেন। আর সবচেয়ে বড় কথা, হাসিনা কত খারাপ, হাসিনা যে ফ্যাসিস্ট, যে কথা তারা 15 মাসে সাক্ষাৎকার দিয়ে দিয়ে বলে বলে মানুষের কানে ঢুকিয়ে ঢুকিয়ে ফ্যাসিবাদ শব্দটাকে একটা মানে খেলো শব্দে পরিণত করেছেন, আর বিশ্ব গণমাধ্যম সেই শব্দ গ্রহণই করে নাই, তারা কিনা সেই ফ্যাসিস্টের কাছে গিয়ে সাক্ষাৎকার নিচ্ছেন যে তিনি কি করে বাংলাদেশের রাজনীতিতে ফিরবেন। এই পুরো পরিস্থিতিটা বদলে ফেলতে পারতো বাংলাদেশে যদি 2024-এর মতো, কিংবা গণজাগরণ মঞ্চের মতো, 2013-র গণজাগরণ মঞ্চের মতো একটা শাহবাগে একটা মানে জমায়েত সৃষ্টি করা যেত, বা যমুনার সামনে একটা জমায়েত সৃষ্টি করা যেত। কিন্তু জামায়াতে ইসলামী ছাত্র শিবির এই দায়িত্ব নিতে রাজি হয় নাই, কারণ জামায়াতে ইসলামী 2024-এর জুলাই আগস্ট আন্দোলনেও নিজেদের যে নেতৃত্ব, নিজেদের যে কৌশল, নিজেদের যে সম্পৃক্ততা, জনবল দিয়ে, কৌশল দিয়ে, নেতৃত্ব দিয়ে, সেটা যে গোপন রেখেছিল। সৈয়দ মোহাম্মদ তাহের, জামায়াতে ইসলামীর নায়েবে আমিরে, কমাস আগেও বিবিসিকে সাক্ষাৎকার দিয়ে বলেছেন যে এই গোপন রাখার সবচেয়ে বড় কারণ ছিল যে জামায়াতে ইসলামী এই আন্দোলনের সঙ্গে আছে জানলে অনেক সাধারণ মানুষই হয়তোবা আর এই আন্দোলনে যোগ দিতেন না। এবং যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পর্যন্ত এই নেতৃত্ব স্থানীয়রা বলেছেন যে তারা ছাত্র শিবিরের সঙ্গে জড়িত, এই সাদিক কায়েমরা, এখন যিনি ডাকসু ভিপি হয়েছেন, যিনি জিএস হয়েছেন, SM ফারহাদ, তারা যখন ছাত্র শিবিরের নেতা হিসেবে বেরিয়ে এসেছেন, তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক ছাত্রছাত্রীও বলেছেন যে এই শিবির নেতৃত্বে আছে জানলে তারা হয়তো এই 2024-এর জুলাই আগস্ট আন্দোলনে যোগ দিতেন না। তার উপরে কাজেই এখনো জামায়াত শিবির দেখে যে তারা যে নেতৃত্বে চলে এসেছে, এই বিষয়টা আসলে বাংলাদেশের একেবারে কোনো প্রান্তের সাধারণ মানুষ স্বাভাবিকভাবে গ্রহণ করে না, যে আওয়ামী লীগের পতন হয়েছে আর সাথে সাথে জামায়াত শিবির নেতৃত্বে চলে এসেছে, যারা কিনা এতদিন একরকমের আত্মগোপনে ছিল, পলাতক ছিল, একরকমের প্রতারিত বোধ করে বাংলাদেশের সাধারণ মানুষ। কাজেই হাসিনার বিচার হয়ে গেছে বলে জামায়াত শিবিরের ছায়াতলে তারা এসে কোথাও জড়ো হবেন বা সারা দেশ জুড়ে দেশের প্রান্তে প্রান্তে আনন্দ মিছিলে নেমে আসবেন, সেটা যেমন জামায়াত শিবির দেখে সম্ভব নয়, তেমনি জামায়াত শিবির সহ ইউনূস সরকারের জন্য আরেকটা উপলব্ধির জায়গা হচ্ছে যে শেখ হাসিনার পতনের সঙ্গে এই যে মেটিকুলাস ডিজাইনের সম্পর্ক, ইউনূসের সঙ্গে জামায়াতে ইসলামীর সম্পর্ক, এই পুরো বিষয়টা যে বাংলাদেশে আসলে 1971-এর ইতিহাসকে রিসেট করে 2024-কে প্রতিষ্ঠা করা, এবং সেই প্রতিষ্ঠা করার মাধ্যমে জামায়াত শিবিরের রাজনীতিকে নেতৃত্বে নিয়ে আসা, ভোটের মাধ্যমে নয়, নির্বাচনের মাধ্যমে নয়, জনগণকে জানান দিয়ে নয়, একরকম গোপন একটা পরিকল্পনার মাধ্যমে এক সরকারের পতন ঘটিয়ে, আওয়ামী লীগ সরকারের পতন ঘটিয়ে জামায়াত শিবিরকে সামনে নিয়ে আসা, নেতৃত্বে নিয়ে আসা, একেবারে বাংলাদেশের সরকারের কেন্দ্রে নিয়ে আসা, ইউনূস সরকারের প্রধান নিয়ন্ত্রকে পরিণত করা, এটাও বাংলাদেশের মানুষ গ্রহণ করে নাই। কাজেই সাধারণ মানুষ নামানো জামায়াতে ইসলামী ছাত্র শিবিরের পক্ষে কোথাও সম্ভব না। এই অবস্থাতেই জামায়াতে ইসলামী ছাত্র শিবির বরং প্রস্তুত রেখেছিল যে দলে দলে তারা ভাঙচুর করতে রাজি, মানে বিভিন্ন জায়গায় তারা তো ঢাকা শহরে 13 তারিখ থেকে ব্যাট স্টাম্প নিয়ে প্রহরা দিচ্ছিল, স্পটে স্পটে কোথায় কোথায় জামায়াত শিবির আওয়ামী লীগ পেলেই আওয়ামী লীগ নির্মূল করে ছাড়বে, তার জন্য প্রস্তুত ছিল। এমনকি স্বরাষ্ট্র উপদেষ্টা সংবাদ মাধ্যমের সামনে বলেছেন যে তিনি আওয়ামী লীগ বিরোধী সকল রাজনৈতিক শক্তিকে, সরকারের পক্ষে সকল রাজনৈতিক শক্তিকে প্রহরায় থাকতে অনুরোধ জানিয়েছেন, পুলিশ, সেনাবাহিনী, আনসার, বিজিবির পাশাপাশি। সেই প্রহরায় যখন তারা সারা বাংলাদেশে ছিল,
তখনও যখন শেখ হাসিনার রায় হলো, তারপর তারা কিন্তু সারা বাংলাদেশে সংগঠিত হয়ে মিছিল বের করতে পারলো না, কারণ সংখ্যার ফাঁকিটা ধরা পড়ে যাবে। কোথাও তারা আসলে মানে ওই যে চেয়ার পেতে পেতে 25-50 জন পাড়ার চাচা মুরব্বী নিয়ে বসে থাকা যে কথা, বা ডাকসু ভিপি জিএস ব্যাট স্টাম্প নিয়ে বেরিয়েছেন, তার সঙ্গে হলের সকল মানে একদল ছাত্রকে নিয়ে তিনি বিভিন্ন জায়গায় যাচ্ছেন, সেটা যত সহজ, সংগঠিত করে মিছিল বের করা খুব কঠিন। এর চেয়ে অনেক সহজ জামায়াতে ইসলামী এই 14-15 মাসে 2024 জুলাই আগস্ট থেকে জানে, এর চেয়ে অনেক সহজ ভাঙচুর করা, অগ্নিসংযোগ করা, এসব অনেক বেশি সহজ। এবং সেজন্যই ঢাকা কলেজে প্রস্তুত ছিল শিক্ষার্থীরা, যারা পরে সংবাদ মাধ্যমের ভাষায় বিক্ষুব্ধ ছাত্র জনতা হয়ে উঠলো, যারা দলে দলে 32 নম্বরে রওনা হলো ফ্রান্স থেকে পিনাকি ভট্টাচার্যের ডাকে। এবং সরকারকে জামায়াতে ইসলামীর বলা ছিল যে তারা এই কাজটা করতে পারে, সারা বাংলাদেশে তারা আরেক দফা আওয়ামী লীগের নেতাদের বাড়িতে বাড়িতে আগুন দিতে পারে। ফেনীতে নিজাম হাজারীর বাড়িতে আগুন দিয়েছে, কিশোরগঞ্জে সাবেক প্রেসিডেন্ট আব্দুল হামিদের বাড়িতে আগুন দিয়েছে দেখলাম উত্তরায় একজন সাবেক এমপি হাবিবের ভাইয়ের বাড়িতে না গাড়িতে জানি আগুন দেওয়া হয়েছে। এরকম বিভিন্ন জায়গায় জায়গায় আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এমনকি ফরিদপুরে বাচ্চু রাজাকার, আজাদ আবুল কালাম বোধহয় ওনার ভালো নাম, তো তার যুদ্ধাপরাধের বিচারে যেই দুই ভাই সাক্ষ্য দিয়েছিলেন, সেই দুই ভাইয়ের বাড়িতেও আগুন দেওয়া হয়েছে। তো এগুলোতে প্রস্তুত ছিল জামায়াতে ইসলামী, কিন্তু সাধারণ মানুষকে সম্পৃক্ত করে কিছুতে তারা প্রস্তুত ছিল না। আর ইউনূস সরকার এবার এই যথেচ্ছ ভাঙচুর করতে দেওয়ার মাধ্যমে মানে দাপট প্রতিষ্ঠা থেকে সরে আসতে বাধ্য হয়েছে, কারণ ইউনূসের গ্রামীণ ব্যাংকের শাখায় শাখায় সারা বাংলাদেশে আগুন জ্বলছে। কাজেই এই দাপট দেখিয়ে যে রাজনৈতিক বিজয় প্রকাশ করা যাবে না, বরং আন্তর্জাতিক বিশ্লেষক আর সংবাদ মাধ্যমরা যারা বিভেদের রাজনীতি উস্কে দেওয়া হচ্ছে, যারা বলছেন যে এটা একটা প্রতিশোধমূলক রায়, তাদেরকে আরো মানে একরকমের প্রমাণ সরবরাহ করা হবে যে হ্যাঁ প্রতিশোধটাই উদ্দেশ্য, তাই আদালতে ফাঁসির রায় হচ্ছে হাসিনার, আর আদালতের বাইরে আওয়ামী লীগের যাবতীয় সম্পদে আবারও হামলার শিকার হতে হচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মীদের, এমনকি 32 নম্বর গিয়ে ভাঙছে। এজন্য ইউনূস গ্রামীণ ব্যাংকের শাখা বাঁচাতে এবং তার ইমেজ বাঁচাতে তিনি দ্রুততার সঙ্গে এই সিদ্ধান্ত নিলেন যে না, এবার 32 নম্বরের বাকিটুকু ভাঙা বাদ দিতে হবে। এবং তখন পুলিশ, সেনাবাহিনী, বিজিবি ওখানে অ্যাকশনে নামলো ছাত্র জনতার উপর। তখন জামাত শিবির আরো চমকে গেছে, তার মানে কি জামায়াত শিবির রাস্তায় নামলেই এখন থেকে পেটাবে? ইউনূস সরকারের সঙ্গে এই চাওয়া পাওয়ায় বরং মিলছে না। এই যেই বিজয় মানে শেখ হাসিনার মিছিল, মানে শেখ হাসিনার ফাঁসির রায় হবে, আনন্দ মিছিল হবে, উচ্ছ্বাস উদযাপন হবে, মিত্র রাজনৈতিক শক্তিগুলোর একটা শক্তি প্রদর্শনের সুযোগ হবে। আর সেখানে কিনা এরকম একটা পরিস্থিতি তৈরি হলো শেখ হাসিনার বিচারের রায়ের পর, যে সকলেই বুঝলেন এটা একটা জামায়াত শিবির এবং জামায়াত শিবিরের নেতৃত্বে পরিচালিত ইউনূস সরকারের একরকম প্রযোজিত নাটক। সে নাটকে হাসিনার ফাঁসি হবে, এটাই তো স্বাভাবিক। তাতে কেন বা সাধারণ মানুষ গিয়ে যুক্ত হবেন? কারণ একে তো বিচার বলে কেউ মনে করেন না। যে ব্যাপক সহিংসতা 2024-এ ঘটেছে, সেই প্রশ্নগুলোর একটারও উত্তর সাধারণ মানুষ মনে করেন না এই বিচার থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা, যিনি কিনা ক্ষমতাচ্যুত এবং এই দেশ থেকে এখন পলাতক বা নির্বাসিত, ভারতে আশ্রিত, কিংবা ভারতের যে রাজনৈতিক সরকার, সেই রাজনৈতিক সরকার তাকে আশ্রয় দিয়েছেন, প্রশ্রয় দিচ্ছেন, লালন পালন থেকে শুরু করে তার পুনর্বাসন এবং প্রত্যাবাসনের ব্যাপারে সর্বশক্তি নিয়োগ করছেন। তো শেখ হাসিনাকে কেন্দ্র করে, আওয়ামী লীগ নয়, শেখ হাসিনাকে কেন্দ্র করে ভারত যে প্রতিক্রিয়া দেখাচ্ছে, আর আমাদের এই দেশে শেখ হাসিনার বিচারকে কেন্দ্র করে এই মুহূর্তে যা কিছু ঘটছে, আমাদের জাতীয় জীবনে আমার জানা মতে এইরকম দুঃসহ ঘটনা আর কখনো ঘটেনি। আপনারা সবাই জানেন যে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইসিটি, সেখানে শেখ হাসিনার বিচার চলেছে এবং সেই বিচারের পর একটি প্রত্যাশিত রায় এসে গেছে। আমরা সবাই যেভাবে আশা করেছিলাম, আশঙ্কা করেছিলাম যে এই আদালতের রায়ে শেখ হাসিনার মৃত্যুদণ্ড হবে, এবং ঠিক তেমনটি হয়েছে। আর এই রায়কে কেন্দ্র করে আওয়ামী লীগ সারা দেশে বিশৃঙ্খলা তৈরি করবে এবং তাদের সর্বশক্তি নিয়োগ করে তারা যা যা করার, যে কাজগুলো অতীতে তারা করেছে সেই কাজগুলো করবে এবং সেই কাজগুলো তারা করেছে। কিন্তু যে বিষয়গুলো আমরা কখনো কল্পনা করিনি, যেমন
যেদিন বিচারের রায় ঘোষিত হবে সেদিন আবার দুটো বুলডোজার নিয়ে ৩২ নম্বরের অবশিষ্টাংশ ভাঙার জন্যে ছাত্র এবং জনতা সেখানে হামলা করবে। আর সেই হামলা প্রতিহত করার জন্য পুলিশ এবং সেনাবাহিনী সর্বশক্তি নিয়োগ করবে। এটা আমাদের স্বপ্নের মধ্যে এবং কল্পনার মধ্যে ছিল না। এবং এখানেই কতগুলো বিষয়, যাকে বলা হয় আমাদের ভবিষ্যৎ রাজনীতির কতগুলো বিষয় এখানে লুকায়িত রয়েছে। আমরা জানি যে ৩২ নম্বর একটি পুরাতন রোড, এই রোডটির নাম এখন আর ৩২ নম্বর নেই, কিন্তু ইতিহাসের ধারাবাহিকতায় যে সড়কটির নাম ৩২ নম্বর রাখা হয়েছিল এবং আমাদের মহান মুক্তিযুদ্ধ এবং বঙ্গবন্ধুকে কেন্দ্র করে সেই ৩২ নম্বর সড়ক এবং সেই সড়কের একটি বাড়িকে কেন্দ্র করে যেভাবে 32 আমাদের বাংলাদেশের ইতিহাসের একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে পড়েছিল, সেই বাড়িকে ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে জুলাই আগস্ট বিপ্লবের পর। বহু বিতর্ক হয়েছে, বহু কান্নাকাটি হয়েছে, বহু নাটক হয়েছে, বহু সিনেমা হয়েছে, আরও অনেক কিছু। কিন্তু ৩২ নম্বরে যে গুরুত্ব একটু কমেনি, এর যে উজ্জ্বলতা একটু ম্লান হয়নি। বরং আগে যেভাবে ৩২ নম্বর বাড়িটি দাঁড়িয়েছিল, বলতে গেলে জরাজীর্ণ অবস্থায়, এখন ভঙ্গুর যে ৩২ নম্বর, যার বিরাট অংশ ভেঙে ফেলা হয়েছে এবং ব্যবহার স্বরূপে সেটি ঢাকার বুকে দাঁড়িয়েছে এবং প্রতি মুহূর্তে কিছু মানুষকে সেই ৩২ নম্বর বাড়িটি যেভাবে হুমকি দিচ্ছে, যেভাবে ধামকি দিচ্ছে এবং যেভাবে মানুষের আবেগ এবং বিবেক এই দুটোকে নাড়া দিয়েছে, তাতে করে ৩২ নম্বর বিরোধী যারা আছেন ওই বাড়ির ইট, বালু, সিমেন্ট থেকে শুরু করে সব কিছু তাদের জন্য রীতিমতো হুমকি হয়ে পড়েছে। যেদিন লকডাউন ঘোষণা করা হলো, শেখ হাসিনার এই রায়ের বিরুদ্ধে বা রায় ঘোষণার বিরুদ্ধে লকডাউন ঘোষণা করা হলো, সেই দিন সেখানে আজব ঘটনা ঘটল। জনৈক ভদ্র মহিলা সেখানে গেলেন, মধ্যবয়স্ক, তিনি সেখানে হাই মুজিব বলে আত্মচিৎকার শুরু করলেন। 12-13 বছরের এক কিশোর সেখানে গেলেন এবং তিনি বঙ্গবন্ধুর বই নিয়ে এবং ওই বাড়ির খণ্ডিত কিছু ইট পাথর নিয়ে যেভাবে তিনি কথা বললেন এবং যে কাণ্ড তিনি করলেন, এটি আমাদের স্বপ্নের মধ্যে, কল্পনার মধ্যে ছিল না। এবং যে আগুন ৩২ নম্বরের ভেতর থেকে প্রতি মুহূর্তে বেরোচ্ছে, সে আগুন সুর হয়ে, তাল হয়ে, লয় হয়ে সারা বাংলায় ছড়িয়ে পড়ছে মানুষের মন এবং মস্তিষ্কে। তো এসব কারণে 17 তারিখে, অর্থাৎ সেই নভেম্বর মাসের 17 তারিখে যেদিন রায় ঘোষণা করা হবে, সেই দিন যেমন আইসিটি কোর্ট খুব ব্যস্ত রায় ঘোষণা নিয়ে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হিমশিম খাচ্ছে যেন কোর্টের নিরাপত্তা বিঘ্নিত না হয়। আর অন্যদিকে আওয়ামী লীগের যারা লোকজন রয়েছে তারা আন্ডারওয়ার্ল্ড থেকে, টেকনাফ থেকে, তেঁতুলিয়া থেকে, সারা বাংলাদেশ থেকে প্রাণান্ত চেষ্টা করে যাচ্ছেন যেন কোনো অবস্থাতে এই রায়টি ঘোষণা করা না যায় বা না হয়। তো এরকম যখন একটা ব্যস্ততা, টান উত্তেজনা, ঠিক সেই সময়টাতে দুটো সেই বুলডোজার ৩২ নম্বর দিকে আসলো এবং আপাত দৃষ্টিতে মনে হচ্ছিল যে তারা আগের মতোই বীরদর্পে সেই ৩২ নম্বরের বাকি যে অংশ এটি ভেঙে চুরে চুরমার করে দিতে পারবে। কিন্তু হঠাৎ রাষ্ট্র দাঁড়িয়ে গেল, পুলিশ আসলো, তারপর সেনাবাহিনী আসলো, আর যারা জনগণ ভাঙতে এসেছিল তাদের মধ্যে জিত চেপে গেল। এরপর যাকে বলা হয় উভয় পক্ষের, অর্থাৎ রাষ্ট্রপক্ষ এবং যারা ভাঙবে সেই পক্ষ মুখোমুখি দাঁড়িয়ে গেল এবং শক্তিমত্তা প্রদর্শন শুরু হয়ে গেল। 17 তারিখ গভীর রাত অবধি এই যাকে বলা হয় উভয় পক্ষের শক্তি প্রদর্শন, এক পক্ষ ভাঙবে আর এক পক্ষ ভাঙতে দেবে না, এইভাবে চলছিল। এবং যেখানে রাষ্ট্র দাঁড়িয়ে গেছে, রাষ্ট্র একটা বৃহৎ শক্তি, রাষ্ট্রের সঙ্গে আসলে কেউ পারে না। কাজেই যারা বিক্ষুব্ধ জনতা ছিলেন তারা হয়তো সেই ভোররাত্রের দিকে তারা সরে গেছেন। আমি যখন ভিডিও করছি, আজকে খুব সকালবেলা ভিডিও করছি, 18 তারিখ সকালবেলা, আজকের সকালের ঘটনা আমি এখন পর্যন্ত জানি না। কিন্তু যে কথা আমি এখানে বলা শুরু করেছিলাম সেই ঘটনায় আবার ফিরে যাই।
সেটি হলো শেখ হাসিনার বিরুদ্ধে একটি রায় হয়েছে। এই রায়টি যখন বাস্তবায়িত হবে ঠিক সেই সময়টিতে বলা হবে যে একটি রায় হয়েছে। এর কারণ হলো যে তিনি এখন পৃথিবীর অন্যতম একটি পরাশক্তির আশ্রয়ে আছেন এবং সেই পরাশক্তিটি কোনো অবস্থাতেই শেখ হাসিনার ব্যাপারে ছাড় দিতে একেবারে নারাজ। তারা শেখ হাসিনার জন্য সব কিছু করতে রাজি, আপাত দৃষ্টিতে সেটাই মনে হচ্ছে। এবং শেখ হাসিনাবিহীন বাংলাদেশে যারা আছেন তাদের সঙ্গে কোনো কূটনৈতিক সম্পর্ক, সামাজিক সম্পর্ক তারা রক্ষা করতে চাচ্ছেন না, বরং বাংলাদেশের সঙ্গে তাদের যে ঐতিহ্যগত সম্পর্ক রয়েছে সেই সম্পর্কগুলোর অনেকগুলো দ্বার তারা ইতিমধ্যে বন্ধ করে দিয়েছেন। কাজেই শেখ হাসিনাকে নিয়ে ভারত যা কিছু করছে আর বাংলাদেশ সরকার যা কিছু করছে, এখানে উভয় পক্ষ পয়েন্ট অফ নো রিটার্নে পৌঁছে গেছে। ফলে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার যতদিন ক্ষমতায় আছেন তাদের পক্ষে শেখ হাসিনাকে ছাড় দেওয়া, তার সঙ্গে একটা নেগোসিয়েশন করা, এটি এই রায়ের পর বলতে গেলে অসম্ভব হয়ে পড়ল। এই রায়ের আগে অনেক কিছু করা সম্ভব ছিল, কিন্তু এই রায়ের পর অন্তত ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের সঙ্গে, আওয়ামী লীগের ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের সঙ্গে ভারতের যে সম্পর্ক, সেই সম্পর্কের জায়গাতে একটা বাধা এবং দেয়াল, পার্মানেন্টলি একটা কনক্রিট দেয়াল তৈরি হয়ে গেল। এখন এই দেয়াল অতিক্রম করা সম্ভব হবে কিনা বা বর্তমান সরকার করতে চাইবে কিনা, আপাত দৃষ্টিতে যেটি মনে হচ্ছে যে এই সরকার একটি নির্বাচন দেওয়ার জন্য প্রাণান্ত চেষ্টা করছে এবং সেই নির্বাচনটির তফসিল ঘোষণা করা হবে ডিসেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে। কাজেই সরকারের হাতে আসলে কার্যত সময় আছে 1 মাস। পরবর্তীতে যারা নির্বাচিত হবেন রাজনৈতিক সরকার, তাদের হাতেই শেখ হাসিনার বিচারের ভার, তার রায় কার্যকর করার যে দায় দায়িত্ব এবং ভারতের সাথে সম্পর্ক স্বাভাবিক করা অথবা ভারতকে টেক্কা দেওয়া, এটি পরবর্তী রাজনৈতিক সরকারের উপর নির্ভর করবে। এবং আমরা যেটা অতীতে দেখেছি সেটা হলো আমাদের দেশে যারাই রাষ্ট্র ক্ষমতায় এসেছে তারাই ভারতের সঙ্গে একটি সুসম্পর্ক স্থাপন করার প্রাণান্ত চেষ্টা করেছে এবং দীর্ঘমেয়াদে ক্ষমতা চালানোর জন্য আবেগ দিয়ে আসলে ক্ষমতা চালানো যায় না। ভারতের 7 সিস্টার দখল করা হবে, ভারতের বিরুদ্ধে জিহাদ করা হবে এবং সেই গাজওয়াতুল হিন্দ বাস্তবায়ন করার জন্য সারা দুনিয়ার মুসলমানরা বাংলাদেশে আসবে এবং বাংলাদেশ গাজওয়াতুল হিন্দ শুরু করবে, পাকিস্তান শুরু করবে, শ্রীলঙ্কা শুরু করবে, এমনকি নেপালের যারা মুসলমানরা আছে তারাও তলোয়ার হাতে নিয়ে ভারতের যে হিন্দুত্ববাদ তার বিরুদ্ধে লড়াই সংগ্রাম করে দিল্লির সিংহাসনে আবার সেই মুসলমানদের জয় জয়কার শুরু করবে। মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম গাজওয়াতুল হিন্দ সম্পর্কে যে বক্তব্য দিয়েছেন, এটির বাস্তবায়ন ঘটানোর জন্য যে মিলিটারি প্র্যাকটিস দরকার, যে ফাইন্যান্সিয়াল স্ট্যাবিলিটি দরকার, সেটি এই মুহূর্তে এখনও পর্যন্ত বাংলাদেশ, ভারত, পাকিস্তান কিংবা আমাদের যারা দক্ষিণ পূর্ব এশিয়ার মুসলিম সম্প্রদায় রয়েছেন তাদের এটা হয়নি। বোঝার চেষ্টা করুন, আবেগ দিয়ে ইসলামের কোনো কিছু হয়নি। ইসলামের মহানায়কেরা পারস্য দখল করেছেন, তো সেখানে পারস্যের মিলিটারির চাইতে আরবের মিলিটারি ওই মুহূর্তে শক্তিশালী ছিল। রোমান সাম্রাজ্যের অন্যতম শক্তিশালী কেন্দ্র সিরিয়া দখল করেছেন খালিদ ইবনে ওয়ালিদ। রিজন ছিল, কারণ ছিল, এবং পুরো মিলিটারি পয়েন্ট অফ ভিউতে সব দিক থেকে আরবদের শ্রেষ্ঠত্ব ছিল। দ্বিতীয় মেহমেদ, যিনি কনস্টান্টিনোপল দখল করেছেন, যেটার ব্যাপারে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইঙ্গিত করেছিলেন, ভবিষ্যৎবাণী করেছিলেন। তিনি পারস্য বিজয়ের ব্যাপারেও কিন্তু ভবিষ্যৎবাণী করেছিলেন, কিন্তু এই ভবিষ্যৎবাণী মুসলিম সেনাপতিরা সফল করেছিলেন তাদের মেধা, যোগ্যতা, সামরিক কৌশলতা, ঐক্যবদ্ধতা, ট্রেনিং সব কিছু দিয়ে। কিন্তু অসম কোনো যুদ্ধে কখনো মুসলমানরা বিজয় হয়নি, কোনো কালে হয়নি। তো কাজেই আমি অ্যাজ এ মুসলিম হিসেবে গাজওয়াতুল হিন্দ বিশ্বাস করি এবং এটা সম্ভব এই কারণে ওয়ান্স আপন এ টাইম আমাদের এই ভারতবর্ষ পুরোটাই আমাদের অধীন ছিল, মুসলমানদের অধীন ছিল এবং 800 বছর ধরে আমরা দিল্লি, এই 7 সিস্টার, এই বাংলাদেশ, এই আফগানিস্তান, এই পাকিস্তান, এমনকি উজবেকিস্তানের একটা বিরাট অংশ আমরা শাসন করেছি। কাজেই মহান আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাদেরকে সেই শাসন দিয়েছিলেন একটা সময়, আগামীতে যে সেই শাসনটি আবার দেবেন না এটি বলা যায় না। তবে এখন যে সমস্ত রাজনৈতিক নেতৃত্ব আঙ্গুল উঁচিয়ে কথা বলছেন, তাদের শিক্ষা দীক্ষা, তাদের ধীশক্তি, তাদের ক্ষমতা, তাদের লেখাপড়া,
সব কিছু মিলিয়ে, এমনকি তার সঙ্গে সঙ্গে যে আধুনিক সভ্যতা এবং আমাদের যে মিলিটারি পাওয়ার, সব মিলিয়ে গাজওয়াতুল হিন্দ তো দূরের কথা, গাজওয়াতুল যাকে বলা হয় ত্রিপুরা, কিংবা গাজওয়াতুল, আমরা যদি এই মায়ানমারের রোহিঙ্গা অঞ্চলের আরাকান, গাজওয়াতুল আরাকান, এটাও যদি আমরা কল্পনা করি, এটি আমাদের কাছে এই মুহূর্তে অবাস্তব। এখনকার বাস্তবতা হলো যে পৃথিবীর পরাশক্তি ভারত, পৃথিবীর পরাশক্তি চীন, পৃথিবীর পরাশক্তি হলো পাকিস্তান। তো এই তিনটি পরাশক্তির জাতাকলের মধ্যে আমরা পড়ে গিয়েছি। এবং একটি পরাশক্তি যেভাবে, মানে বৃহত্তম পরাশক্তি মানে ভারত যেভাবে শেখ হাসিনাকে ওন করেছে, তার বিপরীতে যদি বিএনপিকে, ডক্টর মোহাম্মদ ইউনূসকে এইভাবে কোনো পরাশক্তি ওন করত, সেটা পাকিস্তান হোক, সেটা চায়না হোক, এমনকি সেটা আমেরিকা হোক, কিন্তু সেই লক্ষণ দেখা যাচ্ছে না। বরং এখানে ভারতের মধ্যস্থতায় পৃথিবীর অনেক পরাশক্তি যেভাবে বাংলাদেশ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে, বর্তমান শাসক যারা আছেন তাদের সঙ্গে তাদের যে কোঅপারেশন ছিল আজ থেকে ৬-৭ মাস আগে, সেই কোঅপারেশন থেকে তারা যেভাবে মুখ ফিরিয়ে নিচ্ছে, তাতে করে আগামী দিনে আওয়ামী লীগের যে ঔদত্ত, আওয়ামী লীগের যে এই যাকে বলা হয় জ্বালাও পোড়াও আন্দোলন, কিংবা শেখ হাসিনার ফিরে আসার যে হুমকি, এগুলো না কমে বরং আগামী দিনে বাড়তে থাকবে। যারাই ক্ষমতা আছেন কিংবা আগামী দিনে যারা ক্ষমতা আসবেন, তাদের সকলের জন্য শেখ হাসিনা যতদিন জীবিত আছেন, তার প্রাণবায়ু আছে, ততদিন তিনি তাদের সকলের জন্য একটা মহা বিপদ সংকেত, 10 নম্বর মহাবিপদ সংকেত। এটি শেষ হবার নয়। কাজেই যে রায়টি ঘোষণা করা হলো, এই রায়ের মাধ্যমে মূলত একটি বিরোধকে উস্কে দেওয়া হলো, একটি যাকে বলা হয় গৃহযুদ্ধ, একটি বিশৃঙ্খলা, একটি রাজনৈতিক অরাজকতা, এই বিষয়গুলোকে সামনে আনা হলো। এবং এটি বর্তমান যারা ক্ষমতায় আছেন তারা কীভাবে সামাল দিবেন সেটি দেখার বিষয়। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।